আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হুসাইন রাব্বি, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ, অতিথি শিক্ষক কিশোর বাতায়ন এটুআই ও ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থের সময় মূল্য অর্থাৎ ফিনান্স প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনা করতেছিলাম। তো আমরা আজকে দুটো বোর্ড সমাধান করব, সিলেট বোর্ড ২০১৯ এবং চট্টগ্রাম বোর্ড ২০১৯। আশা করি তোমরা আজকের এই পাঠ শেষে ভবিষ্যতে বোর্ড উদ্দীপক নিজেরা সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে সিলেট বোর্ড ২০১৯-এর প্রশ্নটি চলে আসছে, উদ্দীপকটি। আশা করি তোমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছ। জনাব এফ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের ৫ লক্ষ টাকা মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। তিনি দুটি ব্যাংক থেকে প্রস্তাব পেলেন। রূপসা ব্যাংক থেকে ঋণ নিলে প্রতি বছর শেষে ৫ বছর ধরে ১২% সুদে কিস্তি প্রদান করতে হবে। অপরপক্ষে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে ৫ বছর পর একত্রে ৫,৫০,০০০ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দুটি অপশন আছে। তার সে আজকে ৫ লাখ টাকা ঋণ নেবে, যেটা তোমরা দেখতেই পেরেছো যে সে ৫ লাখ টাকা ঋণ নেবে। তো সে যদি রূপসা ব্যাংক থেকে ঋণটা নেয়, তাহলে ৫ বছর ধরে তাকে কিস্তি প্রদান করতে হবে, অর্থাৎ ঋণের টাকাটা তাকে পরিশোধ করতে হবে কিস্তিতে। ঠিক আছে? যদি সে রূপসা ব্যাংক থেকে সে এই ঋণের টাকা পরিশোধ করে, রূপসা ব্যাংকের ক্ষেত্রে তাকে কিস্তিতে তাকে টাকা প্রদান করতে হবে। তার সামনে আরেকটা অপশন আছে, সে যদি পদ্মা ব্যাংক থেকে ঋণ নেয়, এই ৫ লাখ টাকা যদি ঋণ নেয়, তাহলে একসাথে ৫ বছর পর ৫,৫০,০০০ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমরা যদি বলি যে রূপসা ব্যাংকের ক্ষেত্রে কিস্তিতে প্রদান করতে হবে, মানে রূপসা ব্যাংকের এখানে যে কাহিনীটা বলা আছে সেটা হলো বার্ষিকী, কারণ কিস্তি থাকা মানে সেটা হলো বার্ষিকী। আর পদ্মা ব্যাংকের ক্ষেত্রে তাকে একত্রে ৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। তার মানে পদ্মা ব্যাংকের ক্ষেত্রে যেই নগদ প্রবাহের কাহিনীটা বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো এককালীন নগদ প্রবাহের কাহিনী। এটা হলো শিক্ষার্থী বন্ধুরা এককালীন নগদ প্রবাহের কাহিনী। কিভাবে বুঝলাম? কারণ এখানে একসাথে তাকে ৫,৫০,০০০ টাকা পরিশোধ করতে হবে। তো এই হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকের এই কাহিনীগুলো আমাদের সামনে আছে। তো এখন আমরা প্রশ্ন দেখি। ক নাম্বার প্রশ্ন হলো চক্রবৃদ্ধি সুদ। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, সুদ আসলের উপরে সুদ ধরা হলে তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপরে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তো খ নম্বরে প্রশ্ন হলো বার্ষিক বৃত্তি কি? আমরা জানি সমপরিমাণ সময়ের ব্যবধানে সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে, এই ধারাকে বার্ষিকী বলে। তো নির্দিষ্ট সময়ের শুরুতে যদি বার্ষিকীটা হয় কিস্তিটা ধারা, তখন সেটাকে আমরা বলি অগ্রিম বা বকেয়া বার্ষিকী। আর বছরে বা মাসের শেষে হলে সেটাকে আমরা বলি শিক্ষার্থী বন্ধুরা সাধারণ বার্ষিকী। তো এই হলো আমাদের ক এবং খ এর প্রশ্ন। আমরা গয়ে যাই। আমাদের ম্যাথের যে প্রশ্নটা, রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করো। আর ঘ নাম্বার হলো জনাব এফ এর নিকট দুটি ব্যাংকের মধ্যে কোনটি লাভজনক ব্যাখ্যা করো। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা গ নাম্বারটা সলভ করব। রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কিস্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিস্তিকে পিএমটি দ্বারা প্রকাশ করি। কিস্তিকে বলা হয় পিএমটি। তো এখন এখানে দেখো 4টা সূত্র আছে, এই 4টা সূত্রেই কিন্তু পিএমটি আছে, তাই না? তো প্রশ্ন হলো আমরা কোন সূত্রটা ব্যবহার করে পিএমটির মান নির্ণয় করব। এখানে পিএমটি বের করার 4টা সূত্র আছে। প্রথমটা হলো সাধারণ বার্ষিকীর সূত্র, পরেরটা হলো বকেয়া বার্ষিকীর সূত্র। এটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, এটা ব্যবহার করে আমরা পিএমটি বা কিস্তির মান বের করতে পারি। আমরা সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করেও পিএমটি বের করতে পারি। বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য বা বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য। তো এখন প্রশ্ন হলো কোন সূত্রটা আমরা ব্যবহার করব। এটা ডিপেন্ড করবে যে উদ্দীপকে আমাদের কোন তথ্যটা দেওয়া আছে। আমরা যদি উদ্দীপকটা আবার একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা, তো উদ্দীপকে আমাদের যে কথাটা বলা আছে যে এখানে সে কিস্তিটা প্রতি বছরের শেষে সে কিস্তি প্রদান করবে। দেখো এখানে একটা শব্দ বলা আছে
এখানে একটা শব্দ বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রতি বছরের শেষে। আমরা জানি যে কিস্তির ধারা যদি শেষে হয়, কিস্তির ধারাটা যদি শিক্ষার্থী বন্ধুরা শেষে হয়, তখন সেই বার্ষিকীকে বলা হয় শিক্ষার্থী বন্ধুরা সাধারণ বার্ষিকী। কিস্তির ধারা যদি শেষে হয় তো সেটাকে বলা হয় সাধারণ বার্ষিকী। তার মানে এখানে বকেয়া বার্ষিকীর যে দুটো সূত্র আছে, এইটারও দরকার নেই, এইটারও দরকার নেই। এই দুইটার কোনো সূত্রই আমরা ব্যবহার করতে পারবো না। এই দুইটার কোনোটাই আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? আমাদের স্পষ্টভাবে বলছে এখানে কিস্তিটা হলো প্রতি বছরের শেষে। ওকে, তাহলে এখন আমাদের সামনে আছে সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। এই সূত্র দিয়ে আমরা কিস্তির মান বের করতে পারি, অথবা সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, এই সূত্র দিয়ে আমরা কিস্তির মানটা বের করতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা কি এই ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করে কিস্তির মান বের করব, না বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমরা কিস্তির মান বের করব? এটা ডিপেন্ড করে শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্দীপকে কি তথ্য দেওয়া আছে। আমরা যদি উদ্দীপকটা আবার একটু দেখি, যে আমাদের উদ্দীপকটা যেটা বলা আছে যে তিনি ব্যবসার জন্য 5 লাখ টাকা মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন। এই 5 লাখ টাকাই কিন্তু সে পরবর্তীতে কি কিস্তি করে করে পরিশোধ করবে। সে যে আজকে 5 লাখ টাকা নিবে, এই 5 লাখ টাকাই কিন্তু সে পরবর্তী কি করবে, কিস্তিতে পরিশোধ করবে। রাইট। তাহলে আমরা জানি যে আজকে যে টাকাটা নেওয়া হলো সেটা হলো বর্তমান মূল্য, অর্থাৎ এই 5 লাখ টাকা হলো তার বর্তমান মূল্য। এখানে যে 5 লাখ টাকা, এটা হলো বর্তমান মূল্য, এটা সে ঋণ নেবে ব্যাংক থেকে। তাহলে এটা এখানে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কি দেওয়া আছে, বর্তমান মূল্য। তার মানে আমরা এই বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে কিস্তির মান বের করব। সরি, আমি ভবিষ্যৎ মূল্যে লিখেছি, এটা ভুল হয়েছে। এইটা আমরা বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে কিস্তির মান বের করব। ভবিষ্যৎ মূল্যের সূত্র এখানে ব্যবহার করা যাবে না, কারণ সে ঋণটা আজকে নেবে এবং ঋণটাই সে একটু একটু করে কিস্তিতে পরিশোধ করবে। তার মানে আমাদের সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে, শিক্ষার্থী বন্ধুরা এই সূত্রটা ব্যবহার করে, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের যে সূত্র, এই বর্তমান মূল্যের সূত্র ব্যবহার করে আমরা কিস্তির মানটা বের করব। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখন এই উদ্দীপকটা তাহলে সলভ করি শিক্ষার্থী বন্ধুরা। আমরা রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের কিস্তির মান বের করার জন্য আমরা সূত্র লিখব। আমরা জানি যে পিএমটি মানে হলো কিস্তি। পিএমটি মানে হলো কি শিক্ষার্থী বন্ধুরা, কিস্তি। তো আমরা সূত্রটা এখানে লিখতেছি, তোমরা ভালো করে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। তো সূত্র অনেক সময় আমরা গুলাই ফেলি, সেই যাতে গুলাই না ফেলি সেজন্য তোমাদের আমি কিছু টেকনিক শিখিয়ে দিয়েছি, মোটু এবং পাতলু। আশা করি সেগুলো তোমাদের ব্রেনে আসে শিক্ষার্থী বন্ধুরা, এবং সেগুলো তোমরা খুব সহজেই আত্মস্থ করেছো। রাইট। তো আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা বর্তমান মূল্য মানেই পাতলু আগে। ঠিক আছে, আমরা আগে থেকেই শিখেছি শিক্ষার্থী বন্ধুরা যে বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসে এবং ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু আগে আসে। এবং বর্তমান মূল্য মানেই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এনটা হয় নেগেটিভ। বর্তমান মূল্য মানে আমাদের এন কি হবে শিক্ষার্থী বন্ধুরা, নেগেটিভ। আর নিচে হবে আমাদের আয় বা সুদ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস এন। তো আমরা সূত্রটা আগে লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, সূত্র আগে লিখলাম। সূত্রটা কি লিখলাম, পিভি সমান সমান পিএমটি গুণ 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইড বাই আই। তো আমরা এখানে বলেছি যে বর্তমান মূল্যের ক্ষেত্রে কোনটা আগে আসে শিক্ষার্থী বন্ধুরা, পাতলু আগে আসে। বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসে। রাইট। তো এখানে পিভির সাথে তোমরা আর একটা শব্দ এখানে ছোট করে যোগ করে দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা, পিভি এ। কেন? কারণ আমরা এখানে নির্ণয় করতেছি শিক্ষার্থী বন্ধুরা সাধারণ বার্ষিকী। তো ভাবা সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে আমরা পিভি এ লিখতে পারি, এটা তোমরা ছোট করে লিখে দিতে পারো। এটা লিখতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই, লিখলে ভালো হয়, কারণ সাধারণ বার্ষিকীর এটা আমরা করে দিলাম, এখানে স্পেশালি মার্ক করে দিলাম। তো এখন আমাদের এই যে সূত্র লিখলাম, এই সূত্রে আমাদের প্রত্যেকটা মান এখন আমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। এটার জন্য কিন্তু 1 মার্ক। আমরা সূত্র লিখলাম, এটা হলো জ্ঞান, সূত্রের ব্যাখ্যা এখন আমরা লিখব, এটার জন্য আমাদের শিক্ষার্থী বন্ধুরা 1 মার্ক। তো এখানে বর্তমান মূল্য আসবে, বর্তমান মূল্য মান আমাদের দেওয়া আছে 5 লাখ টাকা। আমরা আজকে 5 লাখ টাকা ঋণ নিয়েছি। আমাদের সুদের হার লাগবে, সুদের হার এখানে সুদের হার দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 12%। তো 12%কে আমরা দিতে পারি 12। আমাদের মেয়াদ লাগবে, মেয়াদকে আমরা প্রকাশ করেছি এন দ্বারা। মেয়াদ হলো আমাদের 5 বছর।
আর আমরা বের করব, শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বের করব, আমরা বের করতে যাচ্ছি কিস্তির পরিমাণ। আমরা বের করতে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা কিস্তির পরিমাণ। তো কিস্তির পরিমাণটা আমাদের বের করতে হবে, অর্থাৎ হোয়াট দিয়ে দিলাম আমরা। তো এখানে বর্তমান মূল্য এটা আমরা পিভি এ দিয়ে প্রকাশ করি, সুদের হারকে আই দ্বারা প্রকাশ করি, মেয়াদকে এন দ্বারা প্রকাশ করি, পিভি এটাকে পিএমটি দ্বারা প্রকাশ করি। পিএমটি কোনো কোনো বইতে হয়তো সি আছে, কোনো কোনো বইতে আর, তোমরা যেইটাই দাও এটা কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা কি করব, মান বসাবো। এখন আমরা মান বসাবো, রাইট। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে 5 লাখ, সুদের হার দেওয়া আছে 12% এবং এন দেওয়া আছে 5 বছর, রাইট। তো এখন তাহলে আমরা মানটা বসাই। পিএমটি মান আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। পিএমটির মান আমাদের জানা নাই, পিএমটির মানটা আমরা বের করব। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা পিভির মান আমাদের দেওয়া আছে 5 লাখ, পিভির মানটা আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 5 লাখ পিভির মান আমাদের দেওয়া আছে। তো আমরা যে কাজটা করব, এখানে আমাদের যেহেতু মানটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে 5 লাখ লিখলাম আমাদের বর্তমান মূল্য। আমরা এখানে বা লিখি, আর পিএমটির মান আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো বাকি অংশটা আমরা মান বসাবো। থার্ড ব্র্যাকেটটা আমরা দিলাম। তো আমরা এখানে মান বসাবো শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আই এর মান আমরা পেয়েছি, সুদের হার আমাদের 12% মানে 0.12, আর এন হলো আমাদের 5 বছর মানে -5, নিচে হলো 12%। ওকে, তো আমরা এখানে লিখি বা 5 লাখ সমান সমান পিএমটি গুণ এই মানটা, এই এনুইটির যে মানটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কি করব, এটা আমরা অর্থাৎ এই অংশটা আমরা এখন ক্যালকুলেটরে বের করব শিক্ষার্থী বন্ধুরা। এই অংশটা আমরা কি করব, ক্যালকুলেটরে বের করব, রাইট। তো এইটার মান আমরা এখন ক্যালকুলেটরে এখানে বের করব। তো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, আমাদের সামনে ক্যালকুলেটরটা চলে আসছে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা আশা করি ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ। আমরা ক্যালকুলেটরটাকে নিচে নামাই এখানে রাখি। ওকে, তো আমরা এখানে কি লিখবো, আমাদের এখানে যেটা আছে 1 মাইনাস ব্র্যাকেট দেবো 1 প্লাস 0.12, 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হলো -5, পাওয়ার -5। আমরা কিন্তু এখন ভাগ দিয়ে নিচেরটা লিখবো না, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ঠিক আসবে না। আমরা আগে এটা বের করব, বের করার পর এখানে অনেক মান দরকার নাই, ভাগ দিয়ে এখন আমরা নিচের অংশটা লিখবো 0.12। তো এই বিষয়টা আমি তোমাদেরকে এর আগেও হয়তো দেখাইছি, তোমরা হয়তো জানো যে আমরা এভাবে যদি করি তাহলে আমাদের সুবিধা হয়, রাইট। এখন সমান সমান চাপ দেবো, আমাদের রেজাল্ট আসছে 3.604772, অনেক মান আছে। আমরা চেষ্টা করব 5 ঘর নেওয়ার জন্য। তো আমরা যদি 5 ঘর নেই, অর্থাৎ 1 2 3 4 5, এই 5 ঘর নেওয়ার পর আমাদের দেখতে হবে পঞ্চম ঘরের পর কত সংখ্যা আছে। 5 নাম্বার ঘরের পর যদি আমরা পরের ঘরে দেখি, পরের ঘরে আমাদের আছে 6, এটা 5 বা 5-এর বেশি, তাই আমরা এখানে 1 যোগ করে দিতে পারি, অর্থাৎ এখানে তাহলে কত হবে 8। আর যদি আমরা 4 ঘর নেই, ধরো আমরা যদি 4 ঘর নেই শিক্ষার্থী বন্ধুরা, সেটাও আমরা নিতে পারি, সমস্যা নাই। 5 ঘর আমাদের নেওয়া ভালো, 4 ঘর তো নিতেই হবে। সেক্ষেত্রে যদি 4 ঘর নেই, সেক্ষেত্রেও আমাদের 8 বসাতে হবে। তো আমরা এখানে যেটা আছে আমরা সেটাই বসাই। এখানে আমাদের মান আছে 3.604778, 3.604778।
ওকে, রাইট। তো এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা যদি দেখি যে এইটার সাথে এইটা কিন্তু গুণ আকারে আছে, তাই না? পিএমটির সাথে এটা কি আছে? গুণ আকারে আছে। আমরা বের করতে চাচ্ছি কোনটা? আমরা বের করতে চাচ্ছি পিএমটির মান। তার মানে এটা যদি এইটার নিচে চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি এটার নিচে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ পিএমটির সাথে এই অংশটা আছে, এই অংশটা আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে ৫ লাখের নিচে এটা কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? ভাগ হয়ে যাবে, রাইট। তো সেই কাজটাই আমরা এখন করব শিক্ষার্থী বন্ধুরা। আমরা এটা এখন নিচে নিয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারি বা পিএমটি সমান সমান, ওইটা আমাদের নিচে ভাগ হয়ে আসবে। পিএমটি সমান সমান উপরে থাকে ৫ লাখ, ৫ লাখ, আর নিচে আমাদের থাকবে ৩.৬০৪৭৮, রাইট। তো আমরা যদি তাহলে বের করি বা পিএমটি সমান সমান আমাদের অ্যান্সার বের হবে। তো এটা আমরা ক্যালকুলেটর এখন করব। তো আমাদের এখানে ৫ লাখ আসবে, ৫ লাখ ভাগ ৩.৫ লাখ ভাগ ৩.৬০৪৭৮, এখানে আমাদের ৮ হবে। ওকে, তাহলে আমাদের রেজাল্ট বের হয়েছে ১,৩৮,৭০৫ টাকা। কারণ কেন ৫ টাকা হলো শিক্ষার্থী বন্ধুরা, জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এখানে ৭১ পয়সা আসে, সেটাকে আমরা রাউন্ড ফিগারে কি করতে পারি? ৫ টাকা রাখতে পারি, অথবা আমরা এটাও রাখতে পারি ১,৩৮,৭০৪ টাকা ৭১ পয়সা, সেটাও আমরা রাখতে পারি, সমস্যা নেই, সেটাও আমরা লিখতে পারি। ১,৩৮,৭০৪ টাকা ৭১ পয়সা আমাদের যেই রেজাল্টটা আসছে সেটাও আমরা কি করতে পারি? রাখতে পারি ১,৩৮,৭০৪ টাকা ৭১ পয়সা। এটা রাখলেও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সমস্যা নেই, এটাও হবে। ওকে, তো আমরা এখানে আরেকটা শব্দ এখানে লিখে দিতে পারি, এখানে ছোট করে আমরা নিচে লিখে দিতে পারি যে রূপসা ব্যাংকে কিস্তির পরিমাণ ১,৩৮,৭০৫ টাকা প্রায়, বা ১,৩৮,৭০৫ টাকা, ৭০৫ টাকা, এটা আমরা লিখে দিতে পারি, রাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে নির্ণয় করলাম রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাব শিক্ষার্থী বন্ধুরা। আমাদের সামনে ঘ নাম্বার কোশ্চেন আসছে, জনাব এফ এর নিকট দুটি ব্যাংকের মধ্যে কোনটি লাভজনক ব্যাখ্যা করো। আমাদের সামনে দুটি অপশন, আমরা দুটি ব্যাংক, রূপসা ব্যাংক থেকে নিলে ৫ বছর ধরে আমাদেরকে কিস্তি দিতে হবে, সেটা আমরা মাত্র কিস্তির পরিমাণটা বের করেছি ১,৩৮,৭০৫ টাকার মতো। আর পদ্মা ব্যাংক থেকে যদি নেয় তাহলে ৫ বছর পর একসাথে ৫,৫০,০০০ টাকা পরিশোধ করবে। এখন দুইটা ব্যাংকের যদি আজকে আমরা বর্তমান মূল্য বের করি, দুইটা ব্যাংকে আমার যত টাকা পরিশোধ করতে হবে, টোটাল টাকার আজকের মূল্য যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ডিসিশন নিতে পারবো। কারণ আমরা জানি আজকের টাকার মূল্য ভবিষ্যতের চেয়ে বেশি মূল্যবান, বা আজকের টাকার সিদ্ধান্ত নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তবে সমস্যা হলো এখানে যে পদ্মা ব্যাংক আছে, পদ্মা ব্যাংকের কিন্তু আমাদের সুদের হার নাই, তাই পদ্মা ব্যাংকের কিন্তু আমরা এখানে বর্তমান মূল্যটা নির্ণয় করতে পারতেছি না। আমাদের আর একটা ওয়ে আছে, সেটা হলো যেহেতু রূপসা ব্যাংকের এখানে সুদের হার দেওয়া আছে ১২%, আমরা কিন্তু পদ্মা ব্যাংকের সুদের হার বের করতে পারি
ঠিক আছে? কারণ আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে ৫,০০,০০০ টাকা, আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে ৫,৫০,০০০ টাকা। আমরা স্বাভাবিক সুদের হার বের করতে পারি। N এর মানও দেওয়া আছে ৫ বছর। তখন কিন্তু আমরা এই ১২% এর সাথে পদ্মা ব্যাংকের সুদের হার যদি বেশি হয়, তাহলে আমরা পদ্মা ব্যাংক নেব না। আর এই রূপসা ব্যাংকের ১২% সুদের হারের চেয়ে পদ্মা ব্যাংকের সুদের হার যদি কম হয়, যেহেতু আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে, পরিশোধ করার ক্ষেত্রে যেটা কম সেটা আমরা নেব। তো যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ওইভাবেও আমরা করতে পারি। তবে আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমাদের এখানে দেখো পদ্মা ব্যাংকের আমাদের মোট কত টাকা পরিশোধ করতে হবে ৫ বছর পর? মোট ৫,৫০,০০০ টাকা পরিশোধ করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি রূপসা ব্যাংকেরও ভবিষ্যৎ মূল্য বের করি, যেহেতু রূপসা ব্যাংকের আমাদের কিস্তির মান আমরা অলরেডি বের করেছি ১,৩৮,৭০৫ টাকা। এই কিস্তির মান ধরে ৫ বছর পর রূপসা ব্যাংকে আমার মোট কত টাকা পরিশোধ করতে হবে সেটা যদি বের করি, তাহলে এই ৫,৫০,০০০ এর সাথে রূপসা ব্যাংকের সেই ভবিষ্যৎ মূল্যের তুলনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারব। তাহলে আমরা এখন কি করব শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখন রূপসা ব্যাংকের আ রূপসা ব্যাংকের ক্ষেত্রে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? রূপসা ব্যাংকে আমরা ঋণের যে টাকাটা আমরা ভবিষ্যতে পরিশোধ করব, আ সেই ঋণের টাকার আমরা ভবিষ্যৎ মূল্য এখন বের করব। অর্থাৎ সামনে কিস্তিতে আমরা যতটুকু টাকা পরিশোধ করব, সেই কিস্তির মোট ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি রূপসা ব্যাংকে রূপসা ব্যাংকে শিক্ষার্থী বন্ধুরা, রূপসা ব্যাংকে মোট পরিশোধ্য টাকার পরিমাণ আমরা নির্ণয় করব। অর্থাৎ রূপসা ব্যাংকে আমরা মোট কত টাকা পরিশোধ করব সেটা আমরা এখন নির্ণয় করব। তো এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে? সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের আমরা ব্যবহার করব পিএমটি তো আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা মোটু আগে আসে, এটা আমরা আগে থেকেই জানি, আমরা শিখেছি। তো ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা কোনটা আগে আসবে? মোটু আগে আসবে, এটা আমরা আগে থেকে জানি। একটু আগে আমরা বর্তমান মূল্য বের করছি, সেখানে আমাদের পাতলু আগে আসছে, তাই না? বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসে, আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এনটা পজিটিভ হবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন হয় পজিটিভ, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এন হয় নেগেটিভ। ওকে, আমরা সূত্রটা লিখলাম শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখন সূত্রে মান বসাই দিই। ব্যাখ্যাটা তোমরা লিখো, কারণ এখানে কিন্তু কিস্তির মান আমাদের দেওয়া আছে। এখন কিন্তু কিস্তির মানটা আমরা পেয়েছি ১,৩৮,৭০৫ টাকা। আমরা কিন্তু কিস্তির মান শিক্ষার্থী বন্ধুরা পেয়েছি। ঠিক আছে? কিস্তির মানটা কোথা থেকে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা? কিস্তির মানটা আমরা পেয়েছি মাত্র যে গ নাম্বারে আমরা বের করলাম, সেখানে আমরা কিস্তির মানটা পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা মানটা বসাবো। আমাদের সুদের হার হলো 12% -1, আর উপরে এন এর মান হলো আমাদের 5। আমি ব্যাখ্যাটা লিখলাম না, তোমরা অবশ্যই সাইডে ব্যাখ্যাটা অবশ্যই লিখে দেবে। এখানে আমাদের আসে ১,৩৮,৭০৫ গুণ আমাদের এই অংশটা আমরা এখন কি করব? ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা বের করব। রাইট? তো আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসছি, তোমরা ক্যালকুলেটরটা ইনশাল্লাহ আশা করি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। ক্যালকুলেটরটা আমাদের সামনে চলে আসছে। তো আমাদের এখানে
কি আছে 1 প্লাস 0.12, 1 প্লাস 0.12, উপরে আমাদের পাওয়ার হলো 5, পরে হলো আমাদের -1 সমান সমান চাপ দিলাম। এরপর আমরা নিচেরটা লিখবো 0.12, তাহলে আমাদের কত আসছে 6.35, আমরা 5 ঘর নেব, 1 2 3 4 5, তার মানে আমরা যেহেতু 5 ঘর পর্যন্ত নেব, পরের ঘরে আমাদের 7 আছে, তাই এখানে আমরা 1 কি করে দেব, যোগ করে দেব। ঠিক আছে, তো আমরা এখানে লিখি 6.35285, 6.35285। তাহলে আমরা যদি দুটো গুণ দেই, এটার সাথে যদি আমরা 1,38,705 টাকা গুণ দেই, তাহলে আমাদের রূপসা ব্যাংকে মোট কত টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হবে, 8,81,172 টাকা। 8,81,172 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি দেখি, এখন আমরা সিদ্ধান্ত লিখব, আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা এখন আমরা লিখব। আমরা দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংকে 5 বছর পরে মোট পরিশোধ করতে হবে 5,50,000 টাকা। 5,50,000 টাকা আমাদের পদ্মা ব্যাংকে পরিশোধ করতে হবে। আর যদি আমরা রূপসা ব্যাংক থেকে ঋণটা নিই, রূপসা ব্যাংক থেকে যদি ঋণটা নেই, সেক্ষেত্রে আমাদের পরিশোধ করতে হবে 8,81,172 টাকা। তার মানে আমরা বলেছি যে পরিশোধ করার ক্ষেত্রে যেটা কম হবে আমরা সেটা গ্রহণ করব, অর্থাৎ যেখানে আমাদের পরিশোধ কম করতে হবে আমরা সেখানে যাব। তো দেখো পদ্মা ব্যাংকে কিন্তু আলটিমেট আমাদের কম পরিশোধ করা লাগতেছে, অর্থাৎ আমরা যদি পদ্মা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, রূপসা জনাব এফ এর, যদি আমরা পদ্মা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, তাহলে আমাদের মোট দেখো কত টাকা কম পরিশোধ লাগতেছে, 8,81,172 থেকে 5,50,000 যদি আমরা মাইনাস দেই, ঠিক আছে, তাহলে আমাদের 3,31,172 টাকা কম পরিশোধ করতে হবে, হিউজ অ্যামাউন্ট। তাই জনাব এফ এর জন্য পদ্মা ব্যাংক থেকে ঋণ নেওয়াটা উচিত বা অধিক লাভজনক হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে বুঝতে পেরেছো যে পদ্মা ব্যাংক থেকে ঋণ নেওয়াটা আমাদের লাভজনক, কারণ পদ্মা ব্যাংক থেকে আমরা কম পরিশোধ করতে পারবো, অর্থাৎ পরিশোধ করার ক্ষেত্রে যেটা কম সেটা আমরা গ্রহণ করবো। তো এটা আর একটা উপায়ও কিন্তু বের করা যাইতো, সেটা হলো আমাদের সুদের হার বের করে, সেক্ষেত্রেও দেখবা পদ্মা ব্যাংকের সুদের হার কম হবে, যেহেতু আর একটা সুদের হার আমাদের দেওয়া আছে রূপসা ব্যাংকের। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উদ্দীপকটা বুঝতে পারছি। তো আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা এখন দেখবো। আমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2019-এর উদ্দীপকটা চলে আসছে, আমরা উদ্দীপকটা দেখি।
তো চট্টগ্রাম বোর্ড 2019-এর যে উদ্দীপকটা আমাদের সামনে আসছে, জনাব কালাম 10% হার সুদে 5 বছরের জন্য 10 লাখ টাকা ময়নামতি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে 10 লক্ষ টাকা এখানে হলো বর্তমান মূল্য। এন এর মান 5, সুদের হার 10%, আয়। উল্লেখ যে সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে উক্ত মেয়াদে মানে 5 বছর পরে সে 19 লক্ষ টাকা পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আবার কিন্তু ভবিষ্যৎ মূল্য। আমরা যদি দেখি, উক্ত মেয়াদে মানে হলো 5 বছর পরে সে 19 লক্ষ টাকা পাবে, এটা হলো ভবিষ্যৎ মূল্য। আজকে সে কত রাখবে? 10 লক্ষ টাকা, এটা হলো বর্তমান মূল্য। এন এর মান 5, সুদের হার আই দেওয়া আছে, তার ম্যানেজার বলেছে। তাই তিনি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সোনালী ব্যাংকে টাকা জমা রাখেন, অর্থাৎ ময়নামতি ব্যাংকে টাকা রাখেন নাই। কেন রাখেন নাই? এটার কারণ হয়তো আছে। ময়নামতি ব্যাংকে হয়তো 5 বছর শেষে সে 19 লক্ষ টাকা পাবেন না বা ধারণা করেছেন, এই কারণে কিন্তু সে ময়নামতি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে সুইচ করেছে। ঠিক আছে? তো আমাদের প্রশ্ন প্রথমটা দেওয়া আছে, অর্থের বর্তমান মূল্য কি? আমরা জানি যে ভবিষ্যতে টাকা এবং ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বলা হয় বর্তমান মূল্য। কার্যকরী সুদের হার ও নামিক সুদের হার কখন সমান হয়? এটা আমরা আলোচনা করেছি আমাদের খুব সম্ভবত 17 বা 18 নম্বর লেকচারে। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, অর্থাৎ যখন এম এর মান 1 হয়, চক্রবৃদ্ধির সংখ্যা যখন 1 হয়, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে নামিক সুদের হার বা স্বাভাবিক সুদের হার এবং কার্যকরী সুদের হার দুটো সমান হয়, এবং এটা ব্যাখ্যা করে দেখাতে হবে। তোমরা ওই লেকচারটা দেখলে এটা পাবে। সোনালী ব্যাংকের প্রদত্ত সুদের হার। সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমাদের কি আছে? সোনালী ব্যাংকের ক্ষেত্রে আমাদের কিন্তু ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 19 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বর্তমান মূল্য দেওয়া আছে। ঠিক আছে? কারণ 10 লক্ষ টাকা সে ময়নামতি ব্যাংকেও রাখতে পারে, 10 লক্ষ টাকা সে সোনালী ব্যাংকেও রাখতে পারে। 10 লক্ষ টাকা ময়নামতি ব্যাংকে রাখলে কত পাবে সেটা দেওয়া নাই, কিন্তু 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে রাখলে সে উক্ত মেয়াদে মানে 5 বছর পর 19 লক্ষ টাকা পাবে। ঠিক আছে? ময়নামতি ব্যাংকের সুদের হার 10% দেওয়া আছে, কিন্তু সোনালী ব্যাংকের আমাদের সুদের হার দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। জনাব কালামের সিদ্ধান্ত গ্রহণের যথার্থতা অর্থের সময়মূল্যের ভিত্তিতে মূল্যায়ন করো। অর্থাৎ এখানে কালাম যে সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংকে সে এসেছে, ময়নামতি ব্যাংকে সে টাকা রাখে নাই, এটা প্রমাণ করতে হবে। যাই হোক, আমরা প্রথমে সোনালী ব্যাংকের সুদের হার নির্ণয় করব। আমরা সুদের হার নির্ণয় করার সূত্র জানি শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য সূত্র ব্যবহার করতে পারি, এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা ব্যবহার করতে পারি। তবে এককালীন নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করাই এটা বেটার। কেন বেটার? কারণ আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আমাদের জন্য একটু ইজি। ঠিক আছে? তো ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এন পজিটিভ হয়, এটা আমরা জানি। তো এখানে এককালীন নগদ প্রবাহ কেন বলা হয়েছে? কারণ সে কিন্তু সোনালী ব্যাংকে সে যে টাকাটা রাখবে, সে 5 বছর শেষে একসাথে 19 লক্ষ টাকা পাবে। ঠিক আছে? তো আমরা সোনালী ব্যাংকের কি করব? সুদের হার নির্ণয় করব। সোনালী ব্যাংকের আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? সোনালী ব্যাংকের সুদের হার আমাদের নির্ণয় করতে হবে। সোনালী ব্যাংকের সুদের হার আমরা নির্ণয় করতে যাচ্ছি। ওকে, তো আমরা সূত্র লিখলাম, পিভি এফবি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আমাদের সূত্রে কি করতে হবে? এখন ব্যাখ্যা দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এটা ব্যাখ্যার জন্য কিন্তু আবার মার্কস আছে। ঠিক আছে? এখানে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে সোনালী ব্যাংকের ক্ষেত্রে। বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে সোনালী ব্যাংকের ক্ষেত্রে। সে 5 বছরের জন্য কত টাকা রাখবে? 10 লাখ টাকা। উভয় ব্যাংকই সে 10 লাখ টাকা রাখার মনস্থির করেছেন। তো ভবিষ্যৎ মূল্য এখানে আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। ভবিষ্যৎ মূল্য সোনালী ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে 19 লক্ষ টাকা। সুদের হার আমাদের বের করতে হবে, সুদের হার দেওয়া নাই। মেয়াদ আমাদের দেওয়া আছে, মেয়াদ আমাদের দেওয়া আছে 5 বছর। আমাদের বের করতে হবে সুদের হার, এটা আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। সুদের হার কত এটা আমাদের বের করতে হবে। সুদের হার সমান সমান হয়। ওকে, তো আমরা এখানে এগুলোর দিয়ে দিই, পিভি ভবিষ্যৎ, এগুলো কিন্তু দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এগুলো না দিলে অনেক সময় তোমার টিচাররা কি করবে? মার্কস কাটবে। রাইট, আমাদের আই এর মান বের করতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা,
আমরা তাহলে এখন মান বসাবো। আমরা এখন তাহলে মানটা বসাবো শিক্ষার্থী বন্ধুরা। ওকে, আমরা বা দিয়ে লিখতে পারি, বা এফভি আমাদের আছে 19 লাখ, সমান সমান পিবি হলো আমাদের 10 লাখ, ওয়ান প্লাস আই তো আমাদের জানা নাই, আই আমাদের বের করতে বলছে, আর এন এর মান হলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা কত, 5 বছর। তো আমরা যদি সাইডটা চেঞ্জ করি শিক্ষার্থী বন্ধুরা, দুই পাশের সাইডটা যদি চেঞ্জ করি, বা 10 লাখ এইটা এই পাশে নিয়ে আসলাম, আর সমান সমানের ওইটা আমরা ওই পাশে নিয়ে গেলাম। এটা তো আমরা জানি, আশা করি তোমরা এই বিষয়টা জানো। ওকে, তাহলে এখন 10 লাখ 1 প্লাস এই অংশটার সাথে আমরা যদি দেখি 1 প্লাস আই টু দি পাওয়ার 5, এইটার সাথে এই 10 লাখ কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এটা যদি এই পাশে চলে আসে, এটা যদি আমাদের এই পাশে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটা 19 লাখের নিচে কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, ভাগ হয়ে যাবে, রাইট। তো এখন আমরা সেইটাই করব, বা তো আমরা এখন এটা কি করব, ভাগ করে দেব। তাহলে উপরে থাকবে আমাদের 19 লাখ, আর নিচে থাকবে আমাদের 10 লাখ। তো 19 লাখরে 10 লাখ দিয়ে যদি আমরা ভাগ দেই, 19 লাখরে 10 লাখ দিয়ে ভাগ দিলে আমাদের রেজাল্ট আসবে 1.9 বা 1.9। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে 5 আছে, আমরা হয়তো তোমাদেরকে আগের ক্লাসে দেখাইছি যে এই 5টা এখানে পাওয়ার আকারে আছে, এটা আমরা এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, 1/5। পাওয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে, এই পাওয়ারটাই যদি এই পাশে চলে আসে, আমি দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে, এই পাওয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, 1/5 হয়ে যাবে, 1/5। এটা আমরা দেখেছি। অথবা আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষে আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, উভয় পাশে আমরা 1/5 এটা দিয়ে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। উভয় পাশে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে কি হবে বিষয়টা আমরা একটু দেখি। তাহলে এই এই পাশে হয়ে যাবে 1/5, আবার এই পাশেও কি 1/5 হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবা বিষয়টা। এটা আমরা এর আগেও দেখেছি। এখানেও 1/5, এখানেও যদি আমরা 1/5 দিয়ে গুণ দিই তাহলে বিষয়টা কি দাঁড়ায়, তাহলে কিন্তু এখানে তোমার আসে, উপরে তো 5 আসি, নিচেও কিন্তু 5 চলে আসে, যেহেতু আমরা উভয় পক্ষে 1/5 দিয়ে গুণ দিয়েছি, তাই না। আবার এই পাশেও আমরা কি করছি, 1/5 নিয়ে আসছি, উভয় পাশে 1/5 নিয়ে আসছি, তার মানে এখানেও আমরা 1/5 দিয়ে গুণ দিয়েছি। তো এই বিষয়টা আমরা এর আগেও হয়তো দেখেছি, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, উভয় পাশে, তাহলে এখানে পাশে পাশে কাটাকাটি যায়, এখানে এই 5 এবং এই 5 দুইটা কি হয় শিক্ষার্থী বন্ধুরা, কাটাকাটি যায় না, রাইট। তো এটা আমি সহজভাবে তোমাদেরকে শিখাইছিলাম, তোমরা হয়তো জানো যে এই পাশে যদি কোনো রুট থাকে,
কোনো পাওয়ার আকারে যদি কিছু থাকে, এই পাওয়ারটাই এই পাশে আসলে কিরকম হয়ে যায়, এটার উপরে পাওয়ারটা চলে আসে। এটা এই পাশে আসলে এটা পাওয়ারটা এর উপরে চলে আসবে, রাইট। এটা আমরা সুদের হার নির্ণয়ের যখন অঙ্কগুলো করছি তখন হয়তো দেখেছি। তো এখানে হবে 1 আর নিচে হবে 5, ঠিক আছে। তো এটাই এখানে কি হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা এই পাশে চলে আসে কি হয়ে গেল, পাওয়ারটা এখানে ভাগ হিসাবে চলে আসলো, এই যে দেখো। তো এই বিষয়টা কিন্তু আমরা এর আগেও দেখেছি, আবার রুট নিয়েও আমরা করতে পারি, ঠিক আছে। উভয় পক্ষে √5 দিয়ে গুণ দিলেও কিন্তু আমাদের এই সেম রেজাল্টে আসবে। অর্থাৎ √5 দিয়ে গুণ দিলে এখানে উপরে থাকে 5, নিচে থাকে 5, 5 5 কাটাকাটি যায় এবং এই পাশে 1/5টা চলে আসে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, কারণ এই বিষয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। তো এখন আমরা ক্যালকুলেটরে এই অংশটা করব। তো এখন আমরা ক্যালকুলেটরে এই অংশটা করব, রাইট। কিভাবে করব সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাই। এটা আমরা একটু উপরে নিই। ক্যালকুলেটরে আমরা কিভাবে এই অংশটা করব, এটা করার জন্য আমরা প্রথমে 1.9 লিখব। এরপর ক্যালকুলেটরে আমাদের উল্টা ভি চিহ্ন আছে, অর্থাৎ আমরা যদি দেখি এরকম চিহ্ন আমাদের ক্যালকুলেটরে আছে। তারপর আমরা কি করব, 1 ভাগ যদি আমরা 5 দেই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এটা আমরা কিভাবে করব, ক্যালকুলেটরে করব, রাইট। তো আমরা এখন ক্যালকুলেটরে সেটা দেখি। ওকে, তো আমরা আগে লিখব 1.9, এরপর আমরা ভাগ চিহ্ন দেব, উল্টা আমরা এই যে পাওয়ার চিহ্ন দেব, আমাদের ক্যালকুলেটরে এরকম উল্টা ভি আছে, সেই ভি চিহ্ন উল্টা ভি চিহ্ন দেব। 1/9, সরি 1/5, আবার লিখি 1.9 পাওয়ার চিহ্ন 1/5, এরপর আমরা সমান সমান চাপ দেবো, আমাদের রেজাল্ট আসছে 1.1369, ঠিক আছে। তো এখানে দেখো আমরা 4 ঘর নেব, দশমিকের পরে কি করব, সুদের হার বের করার ক্ষেত্রে দশমিকের পরে আমরা কয় ঘর নেব, 4 ঘর। এখন 4 ঘরের পরের ঘরের সংখ্যা কি 7, তার মানে এটা কি 5 বা 5-এর বেশি। তা 5 বা 5-এর বেশি হওয়ার কারণে এই 9-এর সাথে যদি 1 যোগ হয়ে যায় তাহলে কি হবে, 69 হয়ে যাবে 70। 69টা হয়ে যায় কি শিক্ষার্থী বন্ধুরা, 69-এর জায়গায় কি হয়ে যাবে, 70। আমি আবারও তোমাদের দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা তোমরা একটু ভালো করে অবলোকন করো। আমরা কি করলাম, 1.9 পাওয়ার চিহ্ন দিয়ে এটা লিখে আমরা সমান সমান চাপ দিলাম। এখন দশমিকের পরে আমরা 4 ঘর নেব। তো 4 ঘর নেব ভালো কথা, কিন্তু এই যে সংখ্যাটা দেখো, এই পরের যে সংখ্যাটা সেটা আছে 7। তার মানে 7 সংখ্যাটা কি 5 বা 5-এর বেশি না, 7 সংখ্যাটা 7 সংখ্যাটি 5 বা 5-এর বেশি। তাই যেহেতু এটা 5 বা 5-এর বেশি, এই কারণে এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে কত হবে, 1.1370, 1.1370, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে দেখো এখানে 1-এর সাথে আইটা কি যোগ আকারে আছে না, তো এই 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে, 1টা এই পাশে মাইনাস হয়ে যাবে, রাইট। আবারও দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি বিষয়টা তোমাদেরকে আবারও দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এখানে 1 প্লাস আই যেটা আছে, এই যে 1 এটার সাথে কি আকারে আছে, এখানে 1 এটার সাথে কি আকারে আছে, যোগ আকারে আছে না। তাই এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, রাইট। তাহলে আমরা বাকিটা এখানে লিখি, বাকি অংশ, বা
ওয়ান প্লাস আই বা আই সমান সমান আমাদের কত হবে সেখানে বন্ধুরা, এখানে 1.1370 থেকে যদি আমরা 1 মাইনাস দেই, এই যে দেখো আমরা ক্যালকুলেটরই দেখাই, এটা থেকে যদি আমরা 1 মাইনাস দিই তাহলে কত আসে, 0.137, পরে একটা শূন্য থাকবে। এই যে দেখো এটা থেকে আমরা যদি 1 মাইনাস দিই, এই শূন্যটা দশমিকের পরে অনেক সময় শূন্য শো করে না, ক্যালকুলেটরে করলে অবশ্যই আসবে 1370 হবে আমাদের রেজাল্ট। কত হবে ক্যালকুলেটরে করলে 1370, 1.1370। এরপর আমরা কি করব, 100 দিয়ে এইটাকে গুণ করব, রেজাল্টটাকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আমাদের 13.70% আসবে। ঠিক আছে, দেখো এই যে ক্যালকুলেটরে আমি দেখাই, এইটাকে আমরা যদি এখন এই অংশটাকে যদি এখন আমরা 100 দিয়ে গুণ দেই, যেহেতু 100 দিয়ে গুণ দিতে হবে, কেন, কারণ আমরা সুদের হার বের করতেছি। এই যে 100 দিয়ে গুণ দিলাম, তাহলে রেজাল্ট আসলো কত, 13.70%। ওকে, তো এটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ সোনালী ব্যাংকে প্রদত্ত সুদের হার হলো 13.70%। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেন, জনাব কালামের সিদ্ধান্ত গ্রহণের যথার্থতা অর্থের সময় মূল্যের ভিত্তিতে মূল্যায়ন করো। অর্থাৎ কালাম যে সিদ্ধান্ত নিয়েছে, কালাম কি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থী বন্ধুরা, কালাম সোনালী ব্যাংকে টাকা রাখছে। কালাম কোন ব্যাংকে টাকা রাখছে, সোনালী ব্যাংকে, রাইট। তো কালাম সোনালী ব্যাংকে কেন টাকা রেখেছে, সোনালী ব্যাংকে সে মেয়াদ শেষে 19 লক্ষ টাকা পাবেন এই কারণে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ময়নামতি ব্যাংকে যে সে টাকা রাখছে 10 লাখ টাকা, সেই টাকার যদি ভবিষ্যৎ মূল্য বের করি, ময়নামতি ব্যাংকে সে যে 10 লাখ টাকা রাখছে, এই টাকার যদি আমরা ভবিষ্যৎ মূল্য বের করি, তখন আমরা এই দুইটার ভিতরে তুলনা করতে পারবো যে কোন ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি, অর্থাৎ 5 বছর শেষে জনাব কালাম কোন ব্যাংক থেকে বেশি টাকা পাবেন, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো, রাইট। তাহলে এখন আমরা যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ময়নামতি ব্যাংকের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। তখন আমরা দুইটা ব্যাংকের ভিতরে কি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, তুলনা করতে পারবো, রাইট। তো আমরা এখন ময়নামতি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করি। তো ময়নামতি ব্যাংকের যে ভবিষ্যৎ মূল্য আমরা বের করব এফবি, এবং এটা অবশ্যই এককালীন নগদ প্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হলো এককালীন নগদ প্রবাহের সূত্র। কেন, এটার ব্যাখ্যা হলো, আমরা কিন্তু ময়নামতি ব্যাংকে তোমরা যদি খেয়াল করো, এই যে দেখো এখানে ময়নামতি ব্যাংকে সে কিন্তু 5 বছরের জন্য রাখবে 10 লাখ টাকা। ময়নামতি ব্যাংকে কিন্তু সে বারবার রাখবে না, একসাথে 5 বছরের জন্য সে 10 লাখ টাকা রাখবে। অর্থাৎ আজকে 10 লাখ টাকা রাখবে, 5 বছর পরে সে টাকাটা উঠাবে। ঠিক আছে, তার মানে এখানে এককালীন নগদ প্রবাহ, এককালীন টাকাটা রাখতেছে, রাইট। এখানে বর্তমান মূল্য আমাদের দেওয়া আছে, বর্তমান মূল্য সে 10 লাখ টাকা আমাদের দেওয়া আছে। সুদের হার দেওয়া আছে 10%, ময়নামতি ব্যাংকের মানে 0.10। মেয়াদ দেওয়া আছে, দেখো মেয়াদ দেওয়া আছে আমাদের 5 বছর। আমাদের বের করতে হবে ময়নামতি ব্যাংকের জমাকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত দাঁড়ায়। ঠিক আছে, তো বর্তমান মূল্য এটা আমরা দেই পিভি, সুদের হার হলো আই, এটা হলো এন, আর ভবিষ্যৎ মূল্য হলো এফভি, রাইট। ওকে, এখন তাহলে আমরা মানটা বসাই শিক্ষার্থী বন্ধুরা। পিভি আমাদের 10 লাখ, ওয়ান প্লাস সুদের হার হলো 10%। এই যে সুদের হার আমাদের 10% শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, সুদের হারটা আমাদের কত আছে, 10%।
তোমরা দেখতেই পাচ্ছ সুদের হার 10%। আর হলো এন হলো আমাদের 5 বছর। তো আমরা এটা একসাথে ক্যালকুলেটরে বের করতে পারি, আবার ভেঙে ভেঙেও বের করতে পারি। আমরা একসাথেই করি। এটা আমরা এইখানে রাখি। তো আমরা এটা একসাথেও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। যদি ভেঙে ভেঙে করি তাহলে কিভাবে করব? আগে এটার মান বের করব। এই যে 1 + 0.10, 1 + 0.10 পাওয়ার হলো আমাদের 5। এই মানটা আমরা আগে লিখব। এখানে যে মানটা আছে এটা লিখব। দশ লাখ গুণ 1.6105 এরপর আমরা কি করব? এটা গুণ দিয়ে দেব। যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের সাথে আমরা 10 লাখ গুণ দিয়ে দিলাম। আমাদের রেজাল্ট আসলো 16,10,510 টাকা। ঠিক আছে, 16,10,510 টাকা। আমরা ইচ্ছা করলে এটা একসাথেও করতে পারতাম। কিভাবে? 10 লাখ গুণ 1 + 0.10 পাওয়ার হলো আমাদের 5। তাহলে আমাদের রেজাল্ট আসতো 16,10,510 টাকা। সেম রেজাল্ট আসতো। তো এখন আমরা সিদ্ধান্ত দেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে? সিদ্ধান্ত দিতে হবে। এখন আমরা সিদ্ধান্তটা লিখি। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত জনাব কালামের ঠিক না ভুল হয়েছে। ঠিক আছে, আমরা এখন সিদ্ধান্তটা লিখবো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। সোনালী ব্যাংক থেকে কালাম 5 বছর পরে পাবেন 19 লক্ষ। দেওয়া আছে আমাদের, দেখো। এবং এই যে দেখো 19 লক্ষ টাকা কিন্তু আমাদের দেওয়া আছে সোনালী ব্যাংকের। এই যে দেখো 19 লক্ষ টাকা সোনালী ব্যাংকের ক্ষেত্রে সে 5 বছর পর পাবে 19 লক্ষ টাকা। আর ময়নামতি ব্যাংক থেকে 5 বছর পর কত পাবে? 16,10,510 টাকা। আমরা জানি পাওয়ার ক্ষেত্রে যেটা বেশি বা যেখান থেকে বেশি পাওয়া যায় আমরা সেই অপশনটাই গ্রহণ করব। তাই জনাব কালাম কি সিদ্ধান্ত নিয়েছিল? জনাব কালাম ময়নামতি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে এসেছে, তাই না? তাই জনাব কালামের সিদ্ধান্তটি সঠিক ছিল। কেননা সে ময়নামতি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে বিনিয়োগ করার কারণে 19 লক্ষ, এটা হলো সোনালী ব্যাংকের, মাইনাস 16,10,510 টাকা। অর্থাৎ কত টাকা বেশি পেয়েছে সেটা তুমি দেখাইতে পারো। 2,89,490 টাকা বেশি
পাবেন। অর্থাৎ সোনালী ব্যাংকে রাখার কারণে সে 2,89,490 টাকা কিন্তু বেশি পাচ্ছেন। ঠিক আছে, সোনালী ব্যাংকে বিনিয়োগ করার কারণে সে কি এই টাকাটা সে বেশি পাচ্ছেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো যে সোনালী ব্যাংকের তার বিনিয়োগ সিদ্ধান্তটা কিন্তু সঠিক ছিল। ঠিক আছে, সোনালী ব্যাংকের তার বিনিয়োগ সিদ্ধান্তটা 100% সঠিক ছিল। কেন? কারণ সোনালী ব্যাংকে বিনিয়োগ করার কারণে সে 19 লক্ষ পাবেন, আর ময়নামতিতে বিনিয়োগ করার কারণে সে কত পাবে? 16,10,510 টাকা। অর্থাৎ সোনালী ব্যাংকে যদি সে বিনিয়োগ করে সে 2,89,490 টাকা কিন্তু সে বেশি পাবেন। ঠিক আছে, তো এই ধরনের এটা কিন্তু মোটামুটি সহজ কোশ্চেন ছিল শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমরা জানি যে এককালীন নগদ প্রবাহের অঙ্কগুলো আমাদের এরকম সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে আমরা যে 2টা বোর্ড কোশ্চেন সলভ করেছি, এই 2টা বোর্ড কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রায়ই দেখবা পরীক্ষায় প্রশ্ন আসে। তো তানজিল হোসেন রাব্বি স্যার তোমাদের আজকে হেল্প করার জন্য চেষ্টা করেছে। নেক্সট লেকচারও আমরা আরও কিছু বোর্ড সলভ করব 2019-এর। তো সেই পর্যন্ত সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।